আমরা আজকে ক্লাস শুরু করি। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব আগ্নেয়গিরি কি, আগ্নেয়গিরি সংগঠনের কারণগুলো এবং আগ্নেয়গিরি পরিবেশে কি ধরনের প্রভাব ফেলে। তো এখন আগ্নেয়গিরি কি সেটা আমরা স্ক্রিন শেয়ারের মাধ্যমে জেনে নেব। এটা কত অধ্যায়? এটা তৃতীয় অধ্যায়। এখন আগ্নেয়গিরি কি আমরা একটু স্ক্রিন শেয়ারের মাধ্যমে জেনে নেই। দেখো তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা, দেখো খেয়াল করো। আগ্নেয়গিরি হচ্ছে ভূত্বকের শিলাস্তর সর্বত্র সমান বা কঠিন নয়। এতে কোনো কোনো সময় ভূগর্ভের চাপ প্রবল হলে শিলাস্তরের কোনো দুর্বল অংশ ফেটে ভূগর্ভ হতে ভূপৃষ্ঠ পর্যন্ত একটি বিরাট নলাকৃতি ছিদ্রপথের সৃষ্টি হয়। এই পথ দিয়ে ভূগর্ভস্থ বাষ্প, গলিত ধাতব পদার্থ, উত্তপ্ত প্রস্তরখণ্ড, কর্দম, ধোঁয়া, ভস্ম ইত্যাদি প্রবল বেগে ভূপৃষ্ঠে নির্গত হয়। তখন তাকে আগ্নেয়গিরি বলে। মোর ডব্লিউজি এর মতে, a vent in the earth crust caused by magma forcing its way to the surface is called volcano. অর্থাৎ ভূত্বকের ফাটল দিয়ে ভূপৃষ্ঠে ম্যাগমা নির্গমনকে আগ্নেয়গিরি বলে। এখন তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আগ্নেয়গিরিটা কি। ভূপৃষ্ঠের সব জায়গায় শিলাস্তর একরকম থাকে না, কোথাও একটু দুর্বল থাকে। যদি ভূপৃষ্ঠের কোনো অংশ দুর্বল হয়, তাহলে নিচ থেকে ম্যাগমা, ধোঁয়া, বিভিন্ন রকম লাভা এগুলো বের হয়ে আসে, তখনই সেটাকে আমরা আগ্নেয়গিরি বলে থাকি। এখন আগ্নেয়গিরি, এখানে একটা চিত্র তোমরা দেখতে পাচ্ছ, সবাই দেখতে পাচ্ছ চিত্রটা? স্ক্রিনে কি চিত্রটা দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে? এই যে ভূপৃষ্ঠের একটা চিত্র তোমরা দেখতে পাচ্ছ, এই যে ভূপৃষ্ঠের নিম্নে এখানে দেখো ম্যাগমা জমা হয়ে আছে এখানটায়। এটাকে বলা হয় ম্যাগমা চেম্বার। আর এইটা এই ছিদ্র পথে ভূপৃষ্ঠের উপরে একটি নলের মতো একটি পথ দিয়ে সুড়ঙ্গ পথে ম্যাগমাটা বের হয়ে আসে। এই যে গলিত পদার্থ যেটা বের হয়ে আসছে সেটাকে আমরা বলবো ম্যাগমা। আর যে পথ দিয়ে বের হয়ে আসলো, যে মুখটা দিয়ে বের হয়ে আসলো, সেই মুখটাকে বলা হবে জ্বালামুখ। আর এর পাশে আবার ছোট ছোট যদি সুড়ঙ্গ দিয়ে ম্যাগমা বের হয়ে আসে, এটাকে বলা হয় গৌণ জ্বালামুখ। আর এটাকে বলা হবে প্রধান জ্বালামুখ। তাহলে এই হচ্ছে যে গলিত পদার্থটা বের হয়ে আসছে, সেটাকে আমরা বলবো ম্যাগমা। এখন কি কারণে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত সংঘটিত হয় এটা আমরা জেনে নেই। ভূত্বকের দুর্বল স্থান বা ফাটলের অবস্থান। ভূপৃষ্ঠের সর্বত্র সমান শক্ত বা পুরু নয়, কোনো কোনো স্থানে ফাটল বা দুর্বল শিলা থাকে। এসব স্থানে সহজেই সুড়ঙ্গের সৃষ্টি হয়ে অগ্ন্যুৎপাত ঘটতে পারে। এই ফাটল বা সুড়ঙ্গ দিয়ে ভূ অভ্যন্তরের গলিত পদার্থ, ম্যাগমা, ভস্ম, বাষ্প, ধাতু, ফোম ইত্যাদি প্রবল বেগে বের হয়ে অগ্ন্যুৎপাতের সৃষ্টি করে। তোমরা একটু খেয়াল করো, এই যে ভূপৃষ্ঠের সর্বত্র সমান নয়, ভূত্বকের শিলাগুলির সব জায়গায় সমান নয়, কোথাও শক্ত বা পুরু সমান নয়, কোথাও। তোমরা মিউট করো, ক্লাস নিতে পারবো না এরকম হলে, তোমরা ক্লাস বুঝতে পারবে না। এখন এই যে ভূত্বকের সর্বত্র শিলারাশি শক্ত বা পুরু সমন্বয়, কোথাও বেশি কোথাও কম। যদি কোনো স্থানে ফাটল
বা দুর্বল শিলা থাকে তাহলে ভূ অভ্যন্তর থেকে এই ভস্ম, বাষ্প, ধাতু এগুলো বের হয়ে প্রবল বেগে বের হয়ে আসে, তখন সেটাকে অগ্ন্যুৎপাত বলা হয়। হ্যাঁ, তাহলে এখানে তোমাদের কিন্তু এমসিকিউ কোশ্চেন হতে পারে যে ভূ অভ্যন্তর থেকে কি কি বের হয়ে আসে। এই পদার্থগুলো ম্যাগমা, ভস্ম, বাষ্প, এই পদার্থগুলোর নাম তোমরা মনে রাখবে, এগুলো তোমাদের অপশন হিসাবে থাকবে। তারপর ভূপৃষ্ঠের চাপ হ্রাস। ভূপৃষ্ঠের যে চাপ আছে সেটা যদি হ্রাস পায়, কি কারণে হ্রাস পায়, তখন কিভাবে অগ্ন্যুৎপাত ঘটে আমরা একটু দেখি। পরীক্ষা করে দেখা গেছে ভূ অভ্যন্তরে যতই নামা যায় ততই উত্তাপ বাড়তে থাকে। সাধারণত 30 মিটার গভীরতা 1 সেন্টিমিটার তাপমাত্রা হ্রাস পায়। তোমাদের এই কোশ্চেনটা বলা হয় যে কত মিটার গভীরে 1 সেন্টিমিটার তাপমাত্রা হ্রাস পায়, সরি বৃদ্ধি পায়। 1 সেন্টিমিটার তাপমাত্রা বৃদ্ধি পায়, এটা 30 মিটার। তোমরা যদি ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে যেতে থাকো, ভূ অভ্যন্তরের দিকে, পৃথিবীর কেন্দ্রের দিকে, দেখা যায় 30 মিটার করে তোমরা নিচের দিকে যাও, 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পাবে। এইভাবে 960 মিটার যদি কিলোমিটার যদি গভীরে যাও, এত উত্তপ্ত হবে যে গলিত পদার্থগুলো তখন সেগুলো তরল অবস্থায় পরিণত হবে। কিন্তু ভূপৃষ্ঠে আবার চাপ আছে, পাহাড়, পর্বত, মালভূমির বিভিন্ন কিছু, এই কারণে দেখা যায় চাপ থাকার কারণে এগুলো স্থিতিস্থাপক অবস্থায় রয়ে গেছে। কিন্তু আবার ভূপৃষ্ঠের যে চাপটা, এটা কিছু প্রাকৃতিক শক্তি আছে, যেমন নদী, হিমবাহ, বৃষ্টি, বায়ু, এগুলোর কারণে ক্ষয় হয়ে হয়ে চাপের পরিমাণটা আবার কমে যায়। কমে যাওয়ার কারণে এই স্থিতিস্থাপক পদার্থগুলো তরল অবস্থায় চলে আসে। আবার দেখা যাচ্ছে যে এই ভূগর্ভে ক্রমবর্ধমান সঞ্চিত বাষ্প রাশিগুলো যে গলিত অবস্থায় থাকে, বাষ্প গ্যাসীয় অবস্থায় থাকে, এগুলো বাইরে চলে আসতে চায়। ফলে ভূত্বকে যদি কোনো দেশে যদি তোমার ভূপৃষ্ঠের তলদেশে সেটা চাপ সৃষ্টি করে এবং উপস্থিত শিলা ভূত্বক নিম্নস্থ কঠিন শিলার উপর যে চাপ দেয় তা বহুগুণে কমে যায়। ফলে এই দুইটি উপায়ে কঠিন শিলার উপর চাপ হ্রাস পাওয়ায় কঠিন শিলা তরল অবস্থায় থেকে যায়। তরল অবস্থায় থাকার কারণে যদি ভূপৃষ্ঠে কোনো দুর্বল অংশ পায়, তখন সেগুলো উৎক্ষিপ্ত হয়ে বের হয়ে আসে এবং অগ্ন্যুৎপাতের সৃষ্টি হয়। আবার ভূ অভ্যন্তরে পানি প্রবেশ। ভূ অভ্যন্তরে যদি কখনো ফাটল থাকে, সে ফাটল দিয়ে নদী, নালা, খাল, বিল এমনকি সমুদ্র, এগুলোর পানি যদি তোমার নদী, নালা, সমুদ্র অথবা নদী, খাল, বিল এগুলো দিয়ে যদি পানি প্রবেশ করে, যদি এগুলোর ভিতরে পানি প্রবেশ করে ভূ অভ্যন্তরে, তখন কিন্তু আমরা একটু আগে আলোচনা করেছি যে সেখানে প্রচন্ড উত্তাপ আছে ভূ অভ্যন্তরে, সেই কারণে ওই পানিটা বাষ্পীভূত হয়। যখন পানি বাষ্পীভূত হয় তখন আয়তন বৃদ্ধি পায় এবং ভূত্বকে চাপ দেয়। চাপ দেওয়ার কারণে ওই ফাটল দিয়ে পানি, বাষ্প, তপ্ত শিলা নির্গত হয়ে অগ্ন্যুৎপাত ঘটায়। এভাবে করে কোনো ভূ অভ্যন্তরে যদি কখনো পানি প্রবেশ করে, তখন দেখা যায় যে অগ্ন্যুৎপাতের সৃষ্টি হয়। আবার কোনো কারণে এই কারণে আমরা দেখি যে আগ্নেয়গিরিগুলো সাধারণত জলভাগের নিকটবর্তী অবস্থানে দেখা যায়। আবার অগ্ন্যুৎপাতের আরেকটি কারণ হচ্ছে ভূ অভ্যন্তরে চাপ বৃদ্ধি। ভূ অভ্যন্তরে যদি চাপের পরিমাণ বৃদ্ধি পায়, তাহলে ভূত্বকের চাপ যদি হ্রাস পায়, তাহলে রাসায়নিক উপায়ে গ্যাস উৎপন্ন হয় এবং তেজস্ক্রিয় পদার্থ, ভূ অভ্যন্তরে তেজস্ক্রিয় পদার্থ আছে, যদি তাপ বৃদ্ধি পায় তাহলে অভ্যন্তরীণ উপাদানগুলো তরল অবস্থায় রূপান্তরিত হয়, এতে করে আয়তন বৃদ্ধি পায়। আয়তন বৃদ্ধির সাথে সাথে ভূগর্ভে প্রচন্ড চাপের সৃষ্টি হয়। এর ফলে ভূত্বক ফেটে অগ্ন্যুৎপাতের সৃষ্টি হয়। আবার অন্য একটি কারণ হচ্ছে রাসায়নিক প্রক্রিয়া। ভূগর্ভে নানা প্রকার রাসায়নিক ক্রিয়ার ফলে তাপ কেউ কোনো কোশ্চেন করছো? কারোর কোনো কোশ্চেন? ভূগর্ভে তোমার রাসায়নিক প্রক্রিয়া
ভূগর্ভে রাসায়নিক প্রক্রিয়ার কারণে তাপ বৃদ্ধি পায় এবং গ্যাসের সৃষ্টি হয় এবং ভূ অভ্যন্তরের পদার্থগুলো উত্তপ্ত হয়ে চাপের সৃষ্টির কারণেও অগ্ন্যুৎপাত ঘটে। আবার তেজস্ক্রিয় পদার্থের প্রভাব, ভূ অভ্যন্তরে কিছু তেজস্ক্রিয় পদার্থ আছে, যেমন রেডিয়াম, থোরিয়াম, ইউরেনিয়াম, এগুলো তেজস্ক্রিয় পদার্থ। এগুলো অভ্যন্তরে প্রচুর পরিমাণে তাপের সৃষ্টি করে। এতে ভূ অভ্যন্তরের পদার্থগুলো গলে আয়তনে বৃদ্ধি পায় এবং ভূত্বক ফেটে অগ্ন্যুৎপাতের সূচনা হয়। এখন এই পয়েন্টটা তোমরা একটু মনে রাখবে যে ভূ অভ্যন্তরে কিছু তেজস্ক্রিয় পদার্থ পাওয়া যায়। পদার্থগুলোর নাম কি? রেডিয়াম, থোরিয়াম, ইউরেনিয়াম। এই পদার্থগুলোর নাম তোমরা মনে রাখবে। এই পদার্থগুলোর প্রভাবে, এই পদার্থগুলো যেহেতু আছে তেজস্ক্রিয় পদার্থ, সেই কারণে ভূ অভ্যন্তরে প্রচুর তাপের সৃষ্টি হয়। আর তাপ যদি বাড়ে তখন কি হয়? পদার্থগুলো, কঠিন পদার্থগুলো গলে যায়। গলে গেলে সেগুলো আবার সুড়ঙ্গ পথে ভূত্বকে বের হয়ে আসে। সেগুলো বের হয়ে আসলে অগ্ন্যুৎপাতের সূচনা হয়। তারপর অগ্ন্যুৎপাতের আরেকটি কারণ হচ্ছে তোমার ভূ আন্দোলন। অনেক সময় ভূ আন্দোলনের ফলেও অগ্ন্যুৎপাতের সৃষ্টি। সেক্ষেত্রে ভূ আন্দোলনের পার্শ্বচাপে ভূত্বকের দুর্বল অংশ ভেদ করে উত্তপ্ত তরল লাভা উপরে উৎক্ষিপ্ত হয়। ভূ আন্দোলন যখন ঘটে তখন অগ্ন্যুৎপাতের সৃষ্টি হয়, কারণ তখন যদি সেখানে ভূ আন্দোলনের কারণে দুর্বল অংশ থাকলে উত্তপ্ত পদার্থগুলো বের হয়ে আসে, বের হয়ে অগ্ন্যুৎপাতের সৃষ্টি করে। এছাড়া আরেকটি কারণ হচ্ছে ভূপৃষ্ঠের তাপ বিকিরণ। আমাদের যে পৃথিবীটা আছে, এই ভূপৃষ্ঠ সর্বদাই তাপ বিকিরণ করছে, করে শীতল ও সংকুচিত হচ্ছে। এতে ভূত্বকে ভাঁজের সৃষ্টি হয় এবং চাপ হ্রাস পায় এবং ভূত্বক ফেটে অগ্ন্যুৎপাতের সৃষ্টি। তাহলে কেন অগ্ন্যুৎপাত হয়? সেই অগ্ন্যুৎপাতের কারণগুলো এতক্ষণ আমরা আলোচনা করলাম। এই কারণগুলো তোমরা মনে রাখবে, সুন্দর করে বুঝে বুঝে এই কারণগুলো, পয়েন্ট গুলো এবং এগুলোর ব্যাখ্যাগুলো তোমরা সুন্দর করে করে নেবে। তাহলে তোমাদের যখন উদ্দীপকে এরকম একটা কোশ্চেন হবে, যে তোমরা বুঝতেই পারবা যে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণ, কেন সংঘটন হয় অগ্ন্যুৎপাত, এই কারণগুলোকে চাওয়া হচ্ছে। তাহলে তোমরা এই পয়েন্টগুলো যদি পড়ে নাও, তাহলে তোমরা প্রয়োগের প্রশ্নের অ্যান্সারটা তোমরা করতে পারবে। এছাড়া এই কোশ্চেন থেকে তোমার জ্ঞানের কোশ্চেনও হতে পারে, অনুধাবনের কোশ্চেন হতে পারে, এমসিকিউ কোশ্চেন হতে পারে। যেমন তোমাদের যদি বলা হয় আগ্নেয়গিরি কাকে বলে, এটা তো একটা জ্ঞানের কোশ্চেন। আবার যদি বলা হয় ভূত্বকের দুর্বল স্থান কিভাবে অগ্ন্যুৎপাতে ঘটে থাকে ব্যাখ্যা করো, তাহলে সেটা হয়ে যাবে অনুধাবনের কোশ্চেন। আর যদি বলা হয় এই যে এতগুলো কারণ, যে কি কারণে ভূপৃষ্ঠে অগ্ন্যুৎপাত সংঘটিত হয়, বিশ্লেষণ ব্যাখ্যা করো, এটা হয়ে গেল প্রয়োগের কোশ্চেন। ঠিক আছে? আবার যে ভূ অভ্যন্তরে আমরা জানলাম যে পৃথিবীটা ডে বাই ডে তাপ বিকিরণ করছে, উপরের অংশ ঠান্ডা হচ্ছে, কিন্তু ভিতরে যত যাওয়া যায় তত তাপমাত্রা বাড়ছে। এই যা বাড়ার একটা সাধারণ অবস্থা হচ্ছে 30 মিটার যদি তুমি ভূপৃষ্ঠ থেকে ভিতরের দিকে ঢুকো, 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পায়। এটা এমসিকিউ কোশ্চেন হিসেবে তোমাকে দিতে পারে। আবার ভূত্বকের দুর্বল অংশ দিয়ে অগ্ন্যুৎপাতের সময় কি পদার্থ বের হয়, যেমন ম্যাগমা, ভস্ম, বাষ্প, ধাতু, ধূম্র, এগুলো বের হয়ে থাকে, বিভিন্ন ধরনের খনিজ পদার্থ। এগুলো পয়েন্টগুলো তোমাদেরকে মনে রাখতে হবে, তাহলে কোশ্চেন যেভাবে আসুক তোমরা অ্যান্সার করতে পারবে। আবার তেজস্ক্রিয় পদার্থ তোমাকে দিয়ে দিল এখানে থোরিয়াম, তারপরে এটার সাথে দিয়ে দিল অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন, তাহলে কি তেজস্ক্রিয় পদার্থ কোনটা হবে? থোরিয়াম। থোরিয়াম। তো এইভাবে, অথবা খনিজের নাম দিয়ে দিল লোহা, রূপা, সোনা, রেডিয়াম, তখন তেজস্ক্রিয় পদার্থ কোনটা? তাহলে এই পদার্থগুলো নামগুলো তোমাকে জানতে হবে, তাহলে তুমি অ্যান্সারটা করতে পারবে। তাহলে এই কোশ্চেনটা তোমরা সুন্দর করে পড়ে নিবে। তোমাদের এখান থেকে কোশ্চেন পাবেই, যে কোনো ধরনের কোশ্চেন আসতে পারে। তারপর আমরা চলে যাই অগ্ন্যুৎপাতের ফলাফল। আমরা অগ্ন্যুৎপাতের ফলাফল হিসেবে কোশ্চেন আসতে পারে। আবার হতে পারে আগ্নেয়গিরি
বা অগ্নি উৎপাত পরিবেশের উপর কি ধরনের প্রভাব ফেলে তোমরা বিশ্লেষণ করো। মানে কিভাবে কি ধরনের প্রভাব ফেলে? বিভিন্ন রকম প্রভাব, অনেক ধরনের প্রভাব ফেলে এই অগ্নুৎপাতের কারণে ভূপৃষ্ঠে অনেক পরিবর্তন সাধিত হয়, ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়, আবার কখনো কখনো কিছু সুফলও পাওয়া যায়। এখন আগ্নেয়গিরির ফলাফল বা পরিবেশ কি প্রভাব, এই ব্যাপারটা আমরা একটু জেনে নেই। এখন দেখো, আমরা প্রথম পর্ব অগ্নুৎপাতের ফলে ভূপৃষ্ঠে বিভিন্ন ধরনের ভূমিরূপ গঠন করে। কি ধরনের ভূমিরূপ গঠন করে? এক নম্বরে আমরা পাচ্ছি আগ্নেয় মালভূমি। অনেক সময় আগ্নেয়গিরি হতে নির্গত পদার্থগুলো এত বেশি হয় যে চারিদিকে বহু দূর পর্যন্ত বিস্তৃত স্থান উঁচু করে মালভূমির সৃষ্টি করে। আবার কখনো কখনো নিচু ভূমিতে লাভা সঞ্চিত হয়েও মালভূমির সৃষ্টি হয়। যেমন ভারতের দাক্ষিণাত্যের কৃষ্ণ মৃত্তিকার মালভূমি এভাবে সৃষ্টি হয়েছে। তাহলে এই যে আগ্নেয়গিরি অগ্নুৎপাতের কারণে মালভূমির সৃষ্টি হয়, কিভাবে হয় সেটা তোমরা জানতে পেরেছো। আবার উদাহরণ হিসাবে আমরা ভারতের দাক্ষিণাত্যের কৃষ্ণ মৃত্তিকাময় মালভূমিতে আমরা দেখতে পাচ্ছি যে এই মালভূমিটা আগ্নেয়গিরি অগ্নুৎপাতের কারণে সৃষ্টি হয়েছে। তাহলে এই যে কোশ্চেন, এই কোশ্চেনটা তোমার বিভিন্ন ভাবে এই কোশ্চেনটা আসতে পারে। তো এই কোশ্চেনটা তোমরা ভালোভাবে করে নিবে। এমসিকিউ কোশ্চেন অথবা জ্ঞানের কোশ্চেন হতে পারে, আগ্নেয় মালভূমির নাম বলো। তাহলে নাম তুমি একটা পেয়ে গেলে, এখানে অপশন দেওয়া থাকলো 4টা। আরো 3টা পানির মালভূমি, তোমার তিব্বত মালভূমি, দাক্ষিণাত্যের মালভূমি, এরকম দিয়ে দিল। একটা থাকবে ভারতের দাক্ষিণাত্যের মালভূমি। তাহলে তুমি বুঝে গেলা যে আগ্নেয় মালভূমিটা হচ্ছে ভারতের দাক্ষিণাত্যের মালভূমি। অথবা যদি কোশ্চেন করে আগ্নেয় মালভূমি কিভাবে সৃষ্টি হয়, তখন তুমি এই পয়েন্টটাকে সুন্দর করে আলোচনা করবে। তারপরে আগ্নেয় দ্বীপ। এখন দ্বীপ কাকে বলে তোমাদের আগে এই ব্যাপারটা জানতে হবে। দ্বীপ হলো এরকম একটি স্থলভাগ যার চারিদিকে জল আছে। জলের মধ্যে যখন একটা স্থলভাগ থাকে সেটাকে বলা হয় দ্বীপ। তা আগ্নেয় দ্বীপ কাকে বলা হয়? সমুদ্র তলদেশে বহু আগ্নেয়গিরি আছে, এখানে লাভা সঞ্চিত হয়ে দ্বীপের সৃষ্টি হয়। প্রশান্ত মহাসাগরের হাওয়াই দ্বীপপুঞ্জে এভাবে সৃষ্টি হয়েছে। এটি পৃথিবীর বৃহত্তম আগ্নেয় দ্বীপ। এখন আমরা জানলাম যে সমুদ্র তলদেশে অনেক আগ্নেয়গিরি গুলো আছে। তো এই আগ্নেয়গিরি থেকে লাভা সঞ্চিত বের হচ্ছে, বের হয়ে হয়ে তোমার দ্বীপের সৃষ্টি হচ্ছে। এর মধ্যে আমরা একটা উদাহরণ জেনে নিলাম যে প্রশান্ত মহাসাগরের হাওয়াই দ্বীপ এভাবে, মানে একটা আগ্নেয় দ্বীপ। এই দ্বীপটা পৃথিবীর বৃহত্তম আগ্নেয় দ্বীপ। এখানে দেখো কতগুলো কথা তোমাকে মেমোরিতে রাখতে হবে যে হাওয়াই দ্বীপ প্রশান্ত কোথায় অবস্থিত। যদি এরকম হয় হাওয়াই দ্বীপ কোথায় অবস্থিত? আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর মহাসাগর। তাহলে কোথায় অবস্থিত এটা? এই হাওয়াই দ্বীপটা কোথায় আছে? শুনছো তোমরা? কোথায় আছে বলো তো? প্রশান্ত মহাসাগরে আছে। তাহলে এটি হচ্ছে পৃথিবীর কততম? বৃহত্তম আগ্নেয় দ্বীপ। এটা কোশ্চেন হতে পারে, পৃথিবীর বৃহত্তম আগ্নেয় দ্বীপ কোনটি? তাহলে তোমরা বলবে সেটা হাওয়াই দ্বীপ বলবে। আবার যদি বলা হয় বৃহত্তম আগ্নেয় দ্বীপ কোন মহাসাগরে, তখন কত 4টা মহাসাগরে তোমরা জানবে সেটা প্রশান্ত মহাসাগর। আবার কোশ্চেন হতে পারে আগ্নেয় দ্বীপ কিভাবে সৃষ্টি। তাহলে তোমাদের কোশ্চেন করতে আগ্নেয়গিরি হতে ভূগর্ভের তলদেশে অনেক আগ্নেয়গিরি আছে, সেই আগ্নেয়গিরি হতে লাভা সঞ্চিত হয়ে এই আগ্নেয় দ্বীপের সৃষ্টি হচ্ছে। নেক্সট আমরা যাচ্ছি আগ্নেয় গহ্বর। আগ্নেয়গিরির ফলে ভূপৃষ্ঠের কোন অংশ ধসে গভীর গহ্বরের সৃষ্টি করে। আগ্নেয়গিরি যখন হবে, কোন অংশ যদি উত্থিত হয়ে উপরে ওঠে, অন্য জায়গায় কি হয় একটু ঘাটতি হবে, তখন কি হবে ওই জায়গাটা গর্ত হয়ে যাবে, গহ্বরের সৃষ্টি হবে। যেমন 1883 সালে সুমাত্রা ও জাভা দ্বীপের মধ্যবর্তী একটি দ্বীপে ক্রাকাতুয়া আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে একদিনের মধ্যে দ্বীপটি প্রায় অর্ধেক অংশ উৎক্ষেপিত হয়ে বিলুপ্ত হয়ে যায় এবং বাকি অংশে একটি বিরাট গহ্বর সৃষ্টি করে।
একটি জায়গায় যখন তোমার একটু অঞ্চল যদি অনেক বেশি একদিকে পাহাড় তৈরি হয়, অন্য জায়গায় কি হবে, ঘাটতি হবে, সেই জায়গাটায় দেখা যাবে যে গর্তের সৃষ্টি হয়ে যাবে। তো এইভাবে অগ্নুৎপাতের কারণে আগ্নেয় গহ্বরের সৃষ্টি হচ্ছে। তারপর আগ্নেয় হ্রদ সৃষ্টি হয়ে থাকে। হ্রদ কাকে বলে? হ্রদ হচ্ছে পানি আর চারিদিকে স্থলভাগ, সেটা হচ্ছে হ্রদ। একটি জলাশয়ের চারিদিকে যখন স্থলভাগ হয় তখন সেটাকে, আকারের একটা ব্যাপার আছে, সব জলকে তো জলাশয়কে আমরা হ্রদ বলি না। তো এখানে আগ্নেয় হ্রদ হচ্ছে মৃত আগ্নেয়গিরির জ্বালামুখে, যে আগ্নেয়গিরিটা মৃত, মৃত মানে কি, যে আগ্নেয়গিরির অগ্নুৎপাত এখন হচ্ছে না, সেটা হচ্ছে মৃত আগ্নেয়গিরি। তো জ্বালামুখ, সেখানে যদি বৃষ্টির পানি জমে জমে অনেকদিন জমতে জমতে সেখানে যদি হ্রদের সৃষ্টি হয়, তখন সেটাকে বলা হয় আগ্নেয় হ্রদ। যেমন আলাস্কার মাউন্টেন আতাকামা এই ধরনের একটি আগ্নেয় হ্রদ। তাহলে আগ্নেয় হ্রদ কয়েকটা, সেগুলো তোমরা মেমোরিতে রাখবে। কিভাবে আগ্নেয় হ্রদ সৃষ্টি হয় সেটাও তোমরা মেমোরিতে রাখবে। তারপর হচ্ছে আগ্নেয় পর্বত। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে অনেক সময় ভূগর্ভ হতে নির্গত লাভা, শিলাদ্রব্য প্রভৃতি দীর্ঘকাল ধরে একই স্থানে সঞ্চিত হয়ে হয়ে পর্বতের সৃষ্টি হয়। এই জাতীয় পর্বতকে আগ্নেয় পর্বত বলা হয়। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে যখন অনেক সময় অনেক দিন ধরে লাভা জমা হচ্ছে হচ্ছে মানে অতীতে হয়েছে, এখনো হচ্ছে, এরকম যদি হতে থাকে, তখন এই জাতীয় পর্বতকে আগ্নেয় পর্বত বলা হয়ে থাকে। তো পৃথিবীর এই আগ্নেয় পর্বতগুলো অনেক ধরনের, অনেক আগ্নেয় পর্বত আছে, যেমন ইটালির ভেসুভিয়াস এই জাতীয় আগ্নেয় পর্বত। তো তোমাদের প্রশ্ন করা যেতে পারে যে আগ্নেয় পর্বতের উদাহরণ অনেকগুলো দিয়ে দিল, হিমালয় দিয়ে দিল, তোমার কেওক্রাটা দিয়ে দিল, রকি মাউন্টেন, তারপর ভেসুভিয়াস। তাহলে তোমরা জানবে আগ্নেয় পর্বত হচ্ছে ভেসুভিয়াস। তারপর আগ্নেয় সমভূমি। অনেক সময় আগ্নেয়গিরির লাভা সঞ্চিত হয়ে নিম্ন সমভূমির সৃষ্টি হয়। আর যদি আগ্নেয়গিরির লাভা সঞ্চিত হতে থাকে, অনেক সময় সমভূমির সৃষ্টি করে থাকে, যেমন উত্তর আমেরিকার স্নেক নদীর লাভা এই জাতীয় সমভূমি। তাহলে কি ধরনের ভূমিরূপ সৃষ্টি করে, এটা আমরা এতক্ষণ আলোচনায় করলাম। এখন আমরা আগ্নেয়গিরির ফলে কি ধরনের কুফল হয় সেটা আমরা জানবো। আগ্নেয়গিরি হতে নির্গত লাভা প্রবল বেগে যখন উত্থিত হয়, বহু দূর পর্যন্ত গড়িয়ে পড়ে, তখন পার্শ্ববর্তী গ্রাম, নগর, শস্যক্ষেত, রাস্তাঘাট, ইন্ডাস্ট্রি প্রচুর ধ্বংস হয়ে যায়, এবং সেই সাথে অনেক মানুষ, প্রাণী এগুলো মৃত্যুমুখে পতিত হয়। অনেক হাজার হাজার লোকের প্রাণহানি ঘটে। হ্যাঁ, এমনই কাকাতুয়ায় একটি আগ্নেয়গিরি হয়েছিল। সেটিতে তোমার এরকম লাভা, ভস্ম রাশি এগুলো প্রচুর পরিমাণে বের হয়ে 350টি গ্রাম সহ হাজার লোকের প্রাণহানি ঘটেছিল। আর 1986 সালে মেক্সিকোতে এরকম আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে হাজার হাজার লোকের প্রাণহানি ঘটেছে। এখন আগ্নেয়গিরির সুফল। আগ্নেয়গিরি কি সুফল সেটা আমরা দেখি। এটা তো আমরা জানলাম কুফল। এখন জানবো আমরা আগ্নেয়গিরির সুফল। আগ্নেয়গিরির ফলে শুক্রের পরিমাণ খুব কম, তাও কিছু সুফল পাওয়া যায়। যেমন অগ্ন্যুৎপাতের ফলে ভূমির উর্বরতা বাড়ে। যেমন দক্ষিণাত্যের যে মালভূমি ভারতে, এটাতে দেখা যায় কৃষ্ণ মৃত্তিকা এই লাভা থেকে গঠিত হওয়ার কারণে এখানে কার্পাস চাষের জন্য এই অঞ্চলটা বিশেষ উপযোগী। অনেক সময় অগ্ন্যুৎপাতের ফলে পৃথিবীর বহু নিচে খনিজ পদার্থ ভূপৃষ্ঠে নিক্ষিপ্ত হয়। যেমন যুক্তরাষ্ট্রে এই অগ্ন্যুৎপাতের ফলে পশ্চিমাংশে প্রচুর পরিমাণে খনিজ দ্রব্য পাওয়া যাচ্ছে। আবার অগ্ন্যুৎপাতের ফলে পলল ভূমির সৃষ্টি হয়, তখন অগভীর সমুদ্রে হ্রদে লাভা বা ভস্ম এগুলো সঞ্চিত হয়ে এই ধরনের উর্বর পলল ভূমিও সৃষ্টি করে থাকে, যেগুলো কৃষিকাজের জন্য উপযোগী। তাহলে আমরা এতক্ষণ আগ্নেয়গিরি পরিবেশের উপর কি ধরনের প্রভাব ফেলে সেটা জানলাম। এখন পরিবেশের উপর প্রভাব ফেলে এটা আলোচনা করতে গিয়ে আমরা দেখলাম আগ্নেয়গিরির কারণে
বিভিন্ন ধরনের ভূমিরূপ সৃষ্টি। আবার আগ্নেয়গিরির ফলে কিছু কুফল, আবার জানতে পারলাম কিছু সুফল। হ্যাঁ, এখন কোশ্চেন হতে পারে কুফল ও সুফল আলোচনা, আবার হতে পারে পরিবেশের ওপর কি প্রভাব। যদি পরিবেশের উপর প্রভাব হয় তাহলে তোমরা তিনটে পয়েন্টই আলোচনা করবে। আর যদি বলে দেয় কি ধরনের ভূমিরূপ তৈরি হয় তাহলে শুধু ভূমিরূপের মধ্যে তোমরা থেকে যাবে। আর যদি বলা হয় সুফল কুফল তাহলে সুফল কুফল আলোচনা করবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের আজকের কন্টেন্ট। আগ্নেয়গিরির পরিবেশের উপর কি ধরনের প্রভাব। তাহলে আগ্নেয়গিরির প্রবল বলয়গুলো, এই যে একটু মানচিত্রটা এখানে দেখো, এখানে হচ্ছে প্যাসিফিক ওশেন। দেখো এই প্যাসিফিক ওশেনের উপকূলীয় যে অঞ্চলটা, এইটা কোন দেশ বলো তো? এই যে এই দেশটার কি নাম বলো, এই দেশটার কি নাম? এটা একটা মানচিত্র একটা দেখতে পাচ্ছ, এই দেশটাকে কে অ্যান্সার করবা? রাকিবুল ইসলাম অ্যান্সার করো তো, এই দেশটার কি নাম? যে পারো সেই করো। আমেরিকা। উত্তর আমেরিকা, ঠিক আছে। আর এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা। আর এখানে কি আছে? প্রশান্ত মহাসাগর। দেখো এই প্রশান্ত মহাসাগরের জি ম্যাম। উপকূলীয় অঞ্চলে আগ্নেয় বলয়গুলো গড়ে উঠেছে। হ্যাঁ, আবার এখানে একটা আটলান্টিক মহাসাগর, এখানে উপকূলীয় বলয় আছে। এখানে ভারত মহাসাগর এখানে আছে। তাহলে এই জল আর স্থলের কাছাকাছি অঞ্চলের ভূমিরূপটা কি থাকে? একটু নরম অবস্থায় থাকে, একটু এইগুলো ম্যাচিউর থাকে না, যেহেতু পানিটা আছে। এই কারণে এখানে দেখো, এখানেও প্রশান্ত মহাসাগরে এখানে দেখো এই যে জাপানের এদিকে, তারপরে এইসব অঞ্চলগুলোতে, অস্ট্রেলিয়ার এইসব অঞ্চল, এশিয়ার এই দক্ষিণ পূর্ব এশিয়ার এই অঞ্চলটাতে দেখা যাচ্ছে যে আগ্নেয়গিরিগুলো গড়ে উঠেছে। এখন এগুলো এখানে ডাটা আছে যে জীবন্ত আগ্নেয়গিরি কয়টা, মৃত কয়টা, সুপ্ত কয়টা। এই ডাটাগুলো তোমরা এমসিকিউ প্রশ্নের জন্য করে নিবে। আর কোন জায়গায় আগ্নেয়গিরি গুলো বেশি গড়ে উঠেছে, বলয়, এগুলোকে আগ্নেয় বলয় বলা হয়ে থাকে, মালার মতো এগুলো পাশাপাশি গড়ে উঠেছে। তারপর আমরা চলে যাই একটা কোশ্চেন, আমি একটা উদ্দীপক দিতে যাচ্ছি, এই উদ্দীপকটা তোমরা সলভ করবে। দেখো এখানে একটা উদ্দীপক আছে, এই যে উদ্দীপকটা দেখতে পাচ্ছ চিত্রটা, এই চিত্রটা আমরা ভিতরেও দেখিয়েছি, তাই না? তাহলে এই ভূ আলোড়ন কি? ভূ আলোড়ন এটা একটা জ্ঞানের কোশ্চেন। হ্যাঁ, তো ভূ আলোড়নটা হচ্ছে যখন ভূ অভ্যন্তরে বিভিন্ন গলিত পদার্থ থাকে এবং ভূপৃষ্ঠের উপর থেকে চাপ থাকে, তো এই চাপের কারণে দেখা যায় যখন চাপের তারতম্য হয় ভিতরে গলিত পদার্থগুলো বের হয়ে আসতে চায়, আসার কারণে যে আলোড়নের সৃষ্টি হয় সেটাকেই ভূ আলোড়ন বলা হয়। হ্যাঁ, এটা একটা জ্ঞানের কোশ্চেন, তোমরা অ্যান্সার করবে। আবার হচ্ছে বই দেখে সুন্দর করে ডেফিনেশনটা তোমরা নিবে। আর আগ্নেয়গিরি কত প্রকার কি কি? আগ্নেয়গিরি সাধারণত কত প্রকার? 3 প্রকার। আগ্নেয়গিরি হচ্ছে 3 প্রকার। সক্রিয় আগ্নেয়গিরি, যে আগ্নেয়গিরিটা এখনো হচ্ছে সেটা সক্রিয়, যেটা আর হচ্ছে না সেটা হচ্ছে মৃত আগ্নেয়গিরি। আর যে আগ্নেয়গিরিটা থেমে থেমে হচ্ছে সেটাকে বলা হয় সুপ্ত আগ্নেয়গিরি। কত প্রকার কি কি এটা তোমরা, এটা হচ্ছে অনুধাবনের কোশ্চেন। আর দেখো চিত্রের ঘটনাটির কারণ সমূহ বর্ণনা করো। চিত্রের ঘটনা, এখানে কি ঘটনা ঘটেছে? অগ্নুৎপাত ঘটছে, তাই না? তাহলে কারণ সমূহ কি? আগ্নেয়গিরির সংঘটনের যে কারণগুলো আমরা আলোচনা করেছি, এই কারণগুলো পয়েন্ট দিয়ে দিয়ে তোমরা আলোচনা করবে। আবার প্রাকৃতিক পরিবেশের উপর চিত্রের ঘটনাটির ফলাফল বিশ্লেষণ করো। তাহলে এই যে প্রাকৃতিক পরিবেশের কি ফলাফল এতক্ষণ আমরা আলোচনা করেছি, এই ফলাফলটা তোমরা কি করবে? এই ফলাফল তোমরা বিশ্লেষণ করবে, এতক্ষণ যে আলোচনা করলাম। ঠিক আছে, এখন তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তোমরা জিজ্ঞেস করতে পারো। কারো কোনো কোশ্চেন আছে? এনি কোশ্চেন? তোমরা কি আছো ক্লাসে? Yes, miss.